সিম্পল ক্রোমাটোগ্রাফি তোমরা ও লেভেলসে পড়ছো, রাইট? ও লেভেলসে পড়ছো। তাহলে সিম্পল ক্রোমাটোগ্রাফিতে আমাদের কি ছিল, এই যে এরকম একটা ক্রোমাটোগ্রাফিক পেপার ছিল, মানে একটা ফিল্টার পেপারকে এভাবে তুমি যদি রেক্ট্যাঙ্গুলার সাইজে কাইটে নাও, হ্যাঁ, তাইলেই হচ্ছে এইটাই ক্রোমাটোগ্রাফিক পেপার, ঠিক আছে? এখন এই ক্রোমাটোগ্রাফিক পেপারের মধ্যে দুইটা জিনিস আছে, কি কি? এই যে পেপারটা, এই পেপারটা কি, এটাকে আমরা বলি হচ্ছে স্টেশনারি ফেজ। লেখো স্টেশনারি ফেজ। আর এই যে সলভেন্ট, যেটা এই যে সলভেন্ট, যে সলভেন্টটা রান করবে, এটা কি? এটা হচ্ছে মোবাইল ফেজ। হ্যাঁ, মোবাইল ফেজ কেন? কারণ এটা মোবাইল, এটা এটা নড়াচড়া করে, এর জন্য মোবাইল। স্টেশনারি ফেজ এন্ড মোবাইল ফেজ। পৃথিবীতে যত টাইপের ক্রোমাটোগ্রাফি আছে সবগুলো আমরা পড়বো এখানে। কি বললাম? পৃথিবীতে যত টাইপের ক্রোমাটোগ্রাফি আছে সবগুলোই আমরা এ লেভেলসে ইউনিট 4 এ শেষ করে ফেলবো, রাইট? পৃথিবীতে যত টাইপের ক্রোমাটোগ্রাফি আছে সবগুলা ইজ বেসড অন দিস পেপার ক্রোমাটোগ্রাফি। পিসি বলি আমরা, পিসি মানে পেপার ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, সবগুলাই বেসড অন দ্য সেম প্রিন্সিপাল হুইচ উই হ্যাভ ফর পেপার ক্রোমাটোগ্রাফি। কি? একটা মোবাইল ফেজ থাকবে, একটা স্টেশনারি ফেজ থাকবে, আর কি একটা মিক্সচার অফ ডাই বা মিক্সচার অফ যে কোনো মিক্সচার, এটাকে আমরা সেপারেট করব। ফিজিক্যাল টেকনিক কিন্তু এটা কিন্তু কেমিক্যাল কোনো টেকনিক, জাস্ট লাইক ফিল্ট্রেশন, সিম্পল ডিস্টিলেশন, এইটা আরেকটা সেপারেশন টেকনিক। যেমন ধরো সিম্পল ডিস্টিলেশন করে আমরা কি করছি, আমরা একটা সোডিয়াম ক্লোরাইড সলিউশন থেকে সোডিয়াম ক্লোরাইড সল্টটা আর ওয়াটারটাকে সেপারেট করছি না? তাহলে এটা হচ্ছে সেপারেশন টেকনিক। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটাতে ধরো মিক্সিবল অনেক লিকুইড, হ্যাঁ, ধরো দুইটা অয়েলকে মিক্স করে রাখলা, দুইটা অয়েলকে সেপারেট করতে চাইতেছো, তাহলে দুইটা অয়েলকে কিভাবে তুমি সেপারেট করবে? বেসড অন দ্য বয়লিং পয়েন্ট। তাহলে যেটা বয়লিং পয়েন্ট কম, ওটা হিট দিলে আগে বের হয়ে যাবে, তাহলে কনডেন্স করবা, কালেক্ট করবা। আর যেটা বয়লিং পয়েন্ট বেশি, ওটা নিচে থেকে যাবে, রাইট? এরপর ক্রুড অয়েলের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তোমরা করছো, কেরোসিন, পেট্রোল, হ্যাঁ, এগুলো সবগুলোকে তুমি সেপারেট করছো, রাইট? সো এগুলো সব কিন্তু সেপারেশন টেকনিক। তো ক্রোমাটোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য সেপারেশন টেকনিক। আমরা বলছিলাম কি, একটা এক্সাম্পল দিছিলাম ও লেভেলসে, যদি খেয়াল থাকে, যে ক্লাসে তোমরা পাঁচজন স্টুডেন্ট, এখন একজন আইসা বলতেছো যে স্যার আমার এই যে ওরা এই ক্লাসের মধ্যে কে যেন একটা থ্রেটনিং লেটার লিখছে, যে আমি ক্লাস থেকে আজকে বাইরে হলে খবর আছে। হ্যাঁ, তো এখন আমার কাছে আইনা দিচ্ছে, আমি তো কেমিস্ট, আমি এখন কি করবো? আমি ক্রোমাটোগ্রাফি করে বাইট করবো যে যেই ইঙ্ক, যেই পেন দিয়ে লেখা হয়েছে, সবার সাথে সাথে নেহা, শ্রেয়া, সামের, ফাবিহা সবার পেন সিজ করলাম, তোমারটাও করলাম, তুমি আবার কাউকে ফাঁসাইতে চাইতেছো কিনা ওটা দেখতে হবে। এরপর ইঙ্ক গুলা স্যাম্পল কালেক্ট করলাম, ইঙ্কের স্যাম্পল, ইঙ্ক নিলাম, নিয়ে এরপর থ্রেটনিং লেটার যেটা দিয়ে লেখা হয়েছে, ওই ব্লেড দিয়ে এইভাবে স্ক্র্যাপ করে করে ওইখান থেকে ইঙ্কের স্যাম্পল কালেক্ট করলাম লেটারটা থেকে, করছি। এরপর সবগুলো এরকম এই যে একটা ফটো আছে না, এরকম 5 জনের 5টা ফটো, 5টা স্যাম্পল, আর হচ্ছে থ্রেটনিং লেটারের যে স্যাম্পলটা কালেক্ট করছি ওইটার একটা স্যাম্পল দিলাম। দেওয়ার পর আমি দেখবো, এখন সলভার রান করবো, রান করে দেখবো কার পেনের সাথে এটা ম্যাচ করে, কে লিখছে, বাইরে হয়ে যাবে পুরো ওটা থ্রেটনিং লেটার। বোঝা যায় কথা? হ্যাঁ, তো এটা কিন্তু একটা খুব সুন্দর অ্যানালাইসিস টেকনিক। এন্ড পেপার ক্রোমাটোগ্রাফি ইজ দ্য সিম্পলিয়েস্ট। আমাদের আর কি কি আছে? সবাই কি বুঝছো আমার কথাটা কি বলতেছি? অনলাইন? জি স্যার। জি স্যার। তো এটা again I am saying it is a separation technique. It is not chemistry, it is a physical technique. হ্যাঁ, ফিজিক্স অ্যাপ্লাই করতেছি আমি, মিক্সচার সেপারেট করতেছি, কোন কেমিক্যাল রিঅ্যাকশন হইতেছে না কিন্তু। আচ্ছা, আমরা কি কি পড়বো এখানে এটা একটু বলে দেই। ক্রোমাটোগ্রাফি কি ক্রোমাটোগ্রাফি পড়বো? নাম্বার 1, সরি, এটা দেখা যায় কিনা তোমাদের? হোয়াইট বোর্ড দেখা যায়?
হ্যাঁ, ইউনিট 4 ইউনিট 6 সবকিছু। প্রথমটা কি? পিসি মানে পেপার ক্রোমাটোগ্রাফি। নাম্বার 2 টিএলসি কি জিনিস? একই, একদম সেম পেপার ক্রোমাটোগ্রাফির মতো, ঠিক পেপার ক্রোমাটোগ্রাফির মতো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে। এরপর নাম্বার 3 সিসি, এটা কি? কলাম ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ। নাম্বার 4 এইচপিএলসি কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি সবগুলোই করবো আমরা। নাম্বার 5 জিসি, লাস্ট ওয়ান। জিসি কি? গ্যাস ক্রোমাটোগ্রাফি। তাহলে এই পাঁচটাই ক্রোমাটোগ্রাফিক টেকনিক আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমরা ইউজ করি। হ্যাঁ, এইচপিএলসি আর জিসি এই দুইটা আমরা মেশিন দিয়ে করি। এইচপিএলসি এর একটা মেশিন আছে, জিসি এর একটা মেশিন আছে। এটা একটা মানে তুমি তোমার স্যাম্পল এইচপিএলসি বা জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফিক মেশিন বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির আবার আরেকটা নাম আছে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটাও তুমি বলতে পারো চাই। এই দুইটাই কি মেশিন, তুমি স্যাম্পল ইনজেক্ট করে দিবা, ও তোমাকে রিডিং দিয়ে দিবে, একদম কম্পিউটার রিডিং করে বের করে দিবে, বুঝতে যায়? আর বাকি তিনটা ল্যাবে তুমি নিজে করবা তোমার হাতে। হ্যাঁ, পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি। ফাইন, ক্লিয়ার, বোঝা যায়? জি স্যার। ওকে, তাহলে যাই। আর এই যে পাঁচটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক বললাম, আবার বলি, পেপার ক্রোমাটোগ্রাফি পিসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি টিএলসি, এরপর সিসি কলাম ক্রোমাটোগ্রাফি, দেন এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আর নাম্বার 5 জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, শেষ। এই সবগুলাতে তিনটা জিনিস কমন, স্পেশালি দুইটা জিনিস, একটা মোবাইল ফেজ, একটা স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ কোনটা? সলভেন্টটা। স্টেশনারি ফেজ কোনটা? যেটার মধ্য দিয়ে সলভেন্ট যাবে। আর ওই যে স্পট অফ মিক্সচার বা স্যাম্পল, স্পট অফ মিক্সচার মানে কি? স্যাম্পল যেটাকে তুমি সেপারেট করতে চাইতেছো, রাইট? ওকে, সো দিস আর সেম। সবগুলোতে আরএফ ভ্যালু আছে। সবগুলোতে আরএফ ভ্যালু আছে, এক একটার এক একটা সফিস্টিকেশন আছে, ওগুলো আমরা দেখাই দিয়েছি পরে। হাউ ডাজ ক্রোমাটোগ্রাফি ওয়ার্ক বলছি। all types of chromatography depend on the use of stationary phase and mobile phase. Each component in the mixture is attracted to both phases but more strongly to one than the other. মানে আমি যে আমার যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা ইদার সলভেন্টে বেশি, সলভেন্টের সাথে ভালো বন্ড ফর্ম করে, অথবা সে স্টেশনারি ফেজ পেপারটা ওইটার সাথে ভালো বন্ড ফর্ম করে, দুইটার যে কোনো একটা। সো যদি আমার সলভেন্টের সাথে ভালো বন্ড ফর্ম করে, মানে কি? সলভেন্টের সাথে তার গুড এগ্রিমেন্ট আছে, তার মানে সলভেন্টের সাথে সে অনেক দূর যাবে। আমি বলছিলাম যে তোমার যার সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে তারে কি করো, তোমার বাসা 6 তলা কিন্তু তুমি নিচে নামে আসে একদম গাড়ি পর্যন্ত বা রিক্সা পর্যন্ত পৌঁছাবে, রাইট? কারণ তার সাথে তোমার ভালো বন্ডিং। আর যার সাথে ভালো বন্ডিং নেই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, তাই না? দরজা থেকেই বিদায়, রাইট? সো ব্যাপারটা এরকম। সো মোবাইল ফেজের সাথে যদি আমার স্যাম্পলের ভালো এগ্রিমেন্ট থাকে, মানে বন্ডিং থাকে, তাহলে মোবাইল ফেজের সাথে ও অনেক দূর যাবে, মানে ও পেপারে অনেকটুকু ট্রাভেল করবে। আর যদি বন্ডিং ভালো না থাকে, ধরো মোবাইল ফেজটা পোলার, হ্যাঁ, স্টেশনারি ফেজ নন পোলার, মানে সরি মোবাইল ফেজ পোলার, আর স্যাম্পল যেটাকে তুমি সেপারেট করতে চাইতেছো ইট ইজ নন পোলার, তাহলে পোলার ডাজন্ট মিক্স উইথ নন পোলার, তাহলে তো ওদের সাথে ভালো এগ্রিমেন্ট নাই, তাহলে তো মুভ করবে না। ঠিক আছে, বুঝা যায়? ওকে, a component that is strongly attracted to the stationary phase but weakly attracted to the mobile phase will not travel very far up that, তাই না? মোবাইল ফেজের সাথে যদি উইকলি অ্যাট্রাক্টেড থাকে তাহলে যাবে না, স্টেশনারি ফেজের সাথে স্ট্রংলি বন্ডেড মানে কি? ও যেখানে আছে ওইখানেই বসে থাকতে চায়, will not move. Component that is আর সেকেন্ড পয়েন্ট যেটা, এটা আদার ওয়ে अराउंड, মোবাইল ফেজের সাথে যদি থাকে তাহলে লং ওয়ে আপ দা পেপার। যত বেশি ট্রাভেল করবে তত বেশি আরএফ ভ্যালু হবে, তাই না? আরএফ ভ্যালু ইজ ইকুয়াল টু ডিসটেন্স ট্রাভেল বাই দ্য স্যাম্পল ডিভাইডেড বাই ডিসটেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট। এখন সলভেন্ট
বেসলাইন থেকে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত ডিসটেন্সটা সবসময় কনস্ট্যান্ট। এখন যত বেশি স্যাম্পল মুভ করবে তার মানে কি ডিসটেন্স ট্রাভেল বাই দ্য স্যাম্পল, এটা নিউমারেটর না, আর ডিনোমিনেটর কি ডিসটেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট। তাহলে নিউমারেটর যত বড় RF ভ্যালু তত বড়। হ্যাঁ, বোঝা যায়? RF ইজ ইকুয়াল টু ডিসটেন্স ট্রাভেল, আমি জাস্ট স্যাম্পল এন্ড সলভেন্ট লিখতেছি, ডিসটেন্স ট্রাভেল বাই দ্য স্যাম্পল ডিভাইডেড বাই ডিসটেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট। তাহলে আমি যেটা বলতেছি স্যাম্পল গ্রেটার দ্য ডিসটেন্স ট্রাভেল বাই দ্য স্যাম্পল মোর উইল বি দ্য RF ভ্যালু। বোঝা যায়? এন্ড RF is what? RF is a number, it is a ratio, because sample যতটুকু ট্রাভেল করবে সেন্টিমিটার, ধরো 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 15 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট না, তাহলে it is nothing but a number. RF doesn't have any unit. Fine. And for a particular stationary phase and for a particular mobile phase, হ্যাঁ, তোমাকে যখনই তুমি RF ভ্যালু বলতেছো কোন মোবাইল ফেজ এন্ড কোন স্টেশনারি ফেজের জন্য এটা RF ভ্যালু। তুমি যদি মোবাইল ফেজ চেঞ্জ করো, মানে তুমি যদি সলভেন্ট চেঞ্জ করে দাও, তাহলে RF ভ্যালু চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবেই, রাইট? সো এইভাবে করে হচ্ছে এগুলা। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কি একদম সেম পেপার ক্রোমাটোগ্রাফি, জাস্ট কি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপরে আমরা সিলিকা জেল দিয়ে একটা মোটা শক্ত একটা পেপার বানানো, জাস্ট পেপার ক্রোমাটোগ্রাফি। কিসের মধ্যে? একটা অ্যালুমিনিয়াম ফয়েল, বার্গার খাও যেটা অ্যালুমিনিয়াম ফয়েল, এটা হচ্ছে আরেকটু মোটা অ্যালুমিনিয়াম, এটার উপরে সিলিকা জেল আছে ময়দার মতো, আটা ময়দা আছে না এটার মতো, এটা দিয়ে এরকম রুটি যেভাবে বানায় ঠিক ওরকম একটা লেয়ার অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে। এই যে দেখতেছো জাস্ট একটা পেপার, কিন্তু এটাকে তুমি অনেক দিন পর্যন্ত এটাকে প্রিজার্ভ করতে পারবা, এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ, আর কিছুই নাই। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মানে ইট হ্যাজ আ thin layer of silica gel, that's it. এই যে দেখো, the apparatus and the method used in thin layer chromatography are very similar to those of paper chromatography. The only difference is that instead of paper, a sheet of glass or plastic coated in a thin of a solid such as silica or alumina is used. এই যে সিলিকা or alumina, গ্লাস প্লাস্টিকের মধ্যেও দিতে পারো, আবার ওই অ্যালুমিনিয়াম মেটালের উপরেও দিতে পারো, যাতে ওইটা মানে সিলিকা জেল তো এইভাবে দিলে ভাঙা যাবে, বুঝছো না? পেপারের মতো কাজ করবে না, বাট একটা নিচে যদি একটা সাপোর্ট থাকে, একটা প্লাস্টিক থাকে, উপরে যদি তুমি থিন লেয়ারটা দাও, তাহলে কি হবে? এটা তো ভাঙবে না, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। আর কোনো ডিফারেন্স নাই কিন্তু। হ্যাঁ, নরমালি আমরা কিন্তু সিলিকা ইউজ করি, এই যে সিলিকা। ওকে ফাইন, সো দ্যাট ইজ দ্য থিং, প্রিজার্ভ করাটা ইজি। Calculating RF value already bolsi, RF is distance traveled by the component or the sample or the spot, you can say, divided by distance traveled by the solvent. Fine? Any issues? No. এই যে একটা ক্রোমাটোগ্রাম মানে কি, ফটোগ্রাফ, তোমার ছবি তোলার পর তুমি কি বলো? এটা ফটোগ্রাফ। ঠিক একই ভাবে ক্রোমাটোগ্রাফি করার পর যে ছবিটা আমরা পাই, পিকচারটা পাই, এটাকে বলি আমরা ক্রোমাটোগ্রাম। হ্যাঁ, the result we get after performing the chromatography is chromatogram. Fine, easy. Okay, দেখো এই যে ফার্স্ট যে স্পট, এই যে আমি দেই স্পট 1 2 3 4 5, এই ফার্স্ট স্পটে কয়টা? ইটস এ মিক্সচার অফ কম্পোনেন্ট, আমরা বুঝলাম তিনটা, তাই না? তিনটা ডিফারেন্ট স্পট পাইছি। স্পট 2 একটা কম্পোনেন্ট, স্পট 3 একটা কম্পোনেন্ট, স্পট 4 আমরা জানি না, বিকজ a wrong solvent is used maybe, তাই না? একদমই মুভ করে নাই, it is not at all soluble in the mobile phase, that's why 4 didn't move at all from the baseline, তাই না? আচ্ছা, এটার নাম কি? এই যে উপরের যে লাইনটা, এটা হচ্ছে সলভেন্ট, এইটুকু মুভ করছে, এটার নাম কি? না না না, এই সলভেন্টটা যে মুভ করছে এটা, আচ্ছা এইটার নাম বলো। এই যে যেটার মধ্যে আমি স্পটটা দিছি, স্পটগুলো দিছি, এটা হচ্ছে বেজ লাইন বা পেন্সিল লাইন বলি আমরা, হ্যাঁ, অর স্টার্টিং লাইন। এক এক বই এক এক রকম দেখবা লেখা আছে, বেজ লাইন, পেন্সিল লাইন, কারণ এটা একটা পেন্সিল দিয়ে হচ্ছে দাগ দেওয়া হয়, এটা পেপারের 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার উপরে আমরা একটা পেন্সিল দিয়ে রুলার দিয়ে একটা মার্ক করি, ওইটার মধ্যে স্পটগুলো দিই। স্যার এই পেপারটা কি হরিজন্টালি থাকে? পেপারটা মানে হরিজন্টালি থাকে নাকি লাইক টেবিলের উপর শোয়ানো টাইপ অবস্থায়? বুঝি না আমি তোমার কথা।
মাইর যেভাবে দেয় ওইভাবে পেপারটা ওইভাবে থাকে, বুঝছো সামির? এই কোয়েশ্চেন করলে তো আমার জন্য খুবই ডিফিকাল্ট টু অ্যান্সার, কারণ এটা আমরা ও লেভেলসে ডিটেইল পড়াইছি। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করে এটা কি শুয়ে থাকে না ঘুমায় থাকে, তাহলে তো আমার জন্য প্রবলেম। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফি, বুঝছো? এটা ইটস আ রং কোয়েশ্চেন টু আস্ক ইন ও লেভেলস, মানে A2 লেভেলস। এটা কি? হ্যাঁ হ্যাঁ, কি আবার বলো সামির, কিছু বলছো? সামির বলছো কিছু? নো স্যার। আচ্ছা, এখন দেখো, যেহেতু কোয়েশ্চেন করছে না, কি করবা? বসে বসে ভিডিও দেখো। This video shows an example of a chromatography experiment. The goal of the experiment is to separate the different pigments of ink which are present in a wet erase marker, which we'll see right here. So তাহলে একটা মার্কারের যে ইঙ্ক, ইটস আ মিক্সচার অফ ডাই, তাই না? এটা সেপারেট করে দেখতে চাই। এই যে দেখো পেপার, এটা তুমি বড় নিতে পারো, ছোট নিতে পারো, তোমার ইচ্ছা। দেখছো কিভাবে ঝুলাইছে? এটাকে ক্লিপ দিয়ে ঝুলাইতে পারো, একটা বোর্ড দিয়ে ঝুলাইতে পারো। ও কি করছে, ও হচ্ছে পেপারটাকে এরকম করে আর রোল করে জাস্ট ঝুলাইছে ভার্টিক্যালি ঝুলায়া। তুমি কি করছো, জাস্ট পেপারটাকে ওই যে সলভেন্ট আছে না নিচে, সলভেন্টের সাথে জাস্ট টাচ করে রাখছো, একটু হালকা একটু টাচ করে রাখছো, যাতে জাস্ট একটু ডিপ করে থাকে। কিন্তু ডেফিনেটলি তোমার সলভেন্ট কখনোই যাতে বেসলাইন টাচ না করে, তাহলে তো সব ইঙ্ক চলে যাবে তোমার সলভেন্টের ভিতরে ঢুকে যাবে। এটা কি এগেইনস্ট দা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা রাইজ আপ করবে পরে। সামির বুঝা যায়? জি স্যার। এই যে এইভাবে রাইজ করবে, এই দেখো রাইজ করতেছে, সলভেন্ট চাইতেছে, কালার উপরে উঠতেছে। তুমি বাসায় এটা করতে পারবা। একটা নিউজ প্রিন্ট পেপার নাও, নিউজ পেপার আছে না, এখন তো নিউজ পেপারের কাগজ চেঞ্জ হয়ে গেছে। আগে নিউজ প্রিন্টেড পেপার, নিউজ প্রিন্ট দেখছো তোমরা কখনো? নিউজ প্রিন্ট হচ্ছে টিস্যু পেপারের মতো কিন্তু শক্ত, অ্যাবজর্ব করে, ময়েশ্চার অ্যাবজর্ব করে, ওয়াটার অ্যাবজর্ব করে, টিস্যু পেপারের মতো কিন্তু একটু শক্ত। এটা হচ্ছে নিউজ প্রিন্ট পেপার। আচ্ছা, এরকম একটা পেপার যদি পাও, বাসায় হলুদের গুঁড়া আছে না, জাস্ট হলুদের গুঁড়া একটু পানি দিয়ে একটু ইয়ে করে, হলুদের গুঁড়াটাকে একটু ডিজলভ করে এই এরকম একটা মার্ক করে এটার মধ্যে হলুদের গুঁড়া রেখে দিবা। ওয়াটার দিয়ে তুমি রান করো, অথবা ওই যে ওদের মেয়েদের নেল পালিশ রিমুভার আছে না, এসিটন একটু দিয়া রান করো, দেখবে এই যে রান করবে পরে। এবং হলুদের ওই যে যেটা দিচ্ছ তুমি স্যাম্পল, হলুদ তো ইটস আ মিক্সচার অফ থাউজেন্ডস অফ কেমিক্যালস, বুঝছো? তো তুমি দেখবে অনেকগুলো স্পট করছে। এটাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পেন্সিল লাইন দিবা বা বেস লাইন দিবা, দিয়ে ওইটার মধ্যে স্যাম্পল দিবা আর এইভাবে ঝুলাই দিবা। এটা ধরেও রাখতে পারো তুমি চাই, পেপারটাকে এভাবে না দিয়ে ধরেও রাখতে পারো। এটা যত তাড়াতাড়ি দেখতেছো এটা তো অত তাড়াতাড়ি হবে না, একটু টাইম লাগবে। ধরো ডিপেন্ডিং অন দ্য ক্রোমাটোগ্রাফি, ধরো অ্যাট লিস্ট এটার জন্য 3 মিনিট 4 মিনিট টাইম দরকার। ও যেভাবে দেখাইতেছে ফাস্ট স্পিড। You'll notice this happening very quickly because this is 16 times speed playback. 60 times. You see that the ink, which originally looked black, is starting to separate into different colors. This is because the different pigments have different properties. Some of them are heavier, some are lighter, some are more solid, different কালার আসছে না, because of these different properties. একটা কালার হচ্ছে ইয়েলো, এটাকে তুমি সার্কেল করে ওটার সেন্টার পয়েন্টটা হচ্ছে আরএফ, মানে ডিসটেন্স ট্রাভেল বাই দ্য ইয়েলো ডাই যদি তুমি বাইর করতে চাও, হ্যাঁ ইয়েলো, তাহলে এই যে ইয়েলো যে জায়গাটা, এটাকে একটা সার্কুলার শেপ করো, তুমি নিজে পেন্সিল দিয়ে মার্ক করো, ওইটার যে সেন্টার পয়েন্ট ওইখান থেকে তুমি আরএফটা মেজার করো। রেড যেটা, এটাকে একটু সার্কেল করো, একটা সার্কেল বানাও, বোঝা যায়? এই জায়গাটাকে এইভাবে সার্কেল করো, আমি অ্যানোট করে দেখাই দাঁড়াও কিভাবে নিবা। ধরো ইয়েলো, এটাকে এই যে এরকম একটা সার্কেল করো, বুঝছো? এরপর রেড ধরো, এটাকে এরকম একটা সার্কেল করো। আর ধরো এইটুক ব্লু, তাহলে এটা এরকম একটা সার্কেল করো। এটা যে সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে তোমার আরএফ। আর ধরো সলভেন্টটা এই পর্যন্ত ধরো মুভ করছে, তাহলে এটা কি সলভেন্ট ফ্রন্ট না? এইটুকু
এটুকু হচ্ছে আমরা কি এটাকে আমরা কি বলি, এটার নাম হচ্ছে সলভেন্ট ফ্রন্ট। হ্যাঁ, সলভেন্ট ফ্রন্ট। আর এটা কি বেজ লাইন। তাহলে RF ইজ ইকুয়াল টু ডিনোমিনেটর কি, এই যে এইটুকু ডিস্টেন্স কি দিয়ে মাপবা, রুলার দিয়া। ধরো এটা 15 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে, তাহলে ডিনোমিনেটরটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর নিউমারেটর কত, ধরো আমি রেটটাকে মাপতে চাই, তাহলে রেট কতটুকু, বেজ লাইন থেকে এটুকু না, এটা ধরো বেজ লাইন, এই যে এটা বেজ লাইন, সেই এটা বেজ লাইন, ওকে, মানে পেন্সিল লাইন যেটা, এইটা থেকে এইটুকু, তাহলে এটা ধরো কত সেন্টিমিটার, এটা ধরো 7 সেন্টিমিটার, এটাই RF। হ্যাঁ, কালারের সেন্টার পার্ট পর্যন্ত। তুমি যদি এটা সার্কুলার শেপের কালার না আসে, তুমি এটাকে সার্কুলার শেপ বানাবা, ইমাজিন করবা। ইমাজিন করাটা তো ডিফিকাল্ট না, বোঝা যায়। রেড জোন যে যেটুকু, এইটুকুর মধ্যে যেই সার্কেল ড্র করা, দ্যাটস ইট, মিডল পার্ট অফ দ্যাট রেড জোন অর মিডল পার্ট অফ দ্য পার্পল জোন। নীলা না, এইটা তো ধরো এইটার কাজ কি, এই যে পেপার ক্রোমাটোগ্রাফি করতেছো, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, কেন করতেছো? ধরো তুমি একটা আননোন কক্সবাজার থেকে, তুমি একটা আননোন ভিলেজের মানুষরা বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইয়ে হয়, মাথা ব্যথা হয়, তাহলে এই পাতাটা বাইটা লাগায় দিলে মাথা ব্যথা সেরে যায়। এরকম আছে না, ভিলেজের মানুষ অনেক কিছু বলে না, এগুলা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ওয়ে অফ ডিসকভারি। এনশিয়েন্ট লোকেরা কি বলে, এনশিয়েন্ট লোকেরা যেগুলো বলে এগুলো তো সত্য হয়। এখন এটা তুমি সাইন্টিফিক্যালি প্রুফ করে দেখাইতে চাও যে এটা হয় আসলে, এখন এটার কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন, তুমি তো ওইটা বাইর করতে চাইতেছো। তাহলে ওই যে প্ল্যান্টটা যেটা নিয়ে ওদের গসিপ আছে ভিলেজের পিপলদের, যেটা খাইলে মাথা ব্যথা সেরে যায়, তার মানে এটার অ্যানালজেসিক প্রপার্টি আছে, আমরা আমাদের ভাষায় যেটা বলি অ্যান্টাই পেইন কিলার আছে। পাতাটা তুমি অনেকগুলো পাতা নিয়ে আসলা, এগুলোকে ড্রাই করলা, ড্রাই করে এটাকে গ্রিন্ডার দিয়ে গ্রিন করে তুমি এটাকে মিথানলে সোক করে রাখো, সবগুলো কেমিক্যাল বাইরে হয়ে আসবে, এটা ওই কেমিক্যাল গুলো তুমি প্রিজার্ভ করো। এখন তুমি দেখতে চাও এই যে লিফটা, এটার মধ্যে কয় টাইপের ডিফারেন্ট কেমিক্যাল আছে, তাহলে তুমি পেপার ক্রোমাটোগ্রাফি করো, তাহলে তো তুমি দেখে বলা ভাই এখানে কয়টা মিক্সচার আছে, কয়টা ডিফারেন্ট কেমিক্যাল আছে। অবজেক্টিভটা কিন্তু এটা। সো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আগাবো, ফার্স্টে পেপার ক্রোমাটোগ্রাফি করবো, এরপর কলাম ক্রোমাটোগ্রাফি করবো, দেখাবো কেন কলাম ক্রোমাটোগ্রাফি অবজেক্টিভ। পেপার ক্রোমাটোগ্রাফির একটাই অবজেক্টিভ, আমি এখানে RF ভ্যালু থেকে খুব বেশি, এটা অত সফিস্টিকেটেড টেকনিক না, আমাদের আরো সফিস্টিকেটেড টেকনিক আছে। পেপার ক্রোমাটোগ্রাফি তোমার করতেও টাইম কম লাগবে, 4-5 মিনিটে তোমার করা শেষ হয়ে যাবে, তুমি বাইরে করে ফেলবা, এট এ গ্ল্যান্স তুমি বুঝে ফেলাবা এখানে কয়টা ডিফারেন্ট কেমিক্যাল আছে, এন্ড কোনগুলো পাবা যেগুলো কালারফুল। কালারলেস গুলোর আবার একটা সিস্টেম আছে, ধরো এখানে কালারলেস কোনো আছে নাকি, এটাকে আমরা বাইর করবো। কোনো কালারলেস, ধরো একটা ক্রোমাটোগ্রাফি করলা সব কালারলেস আসছে, বাইর করবা কি? আমাদের একটা সলিউশন আছে, এটাকে লোকেটিং এজেন্ট বলি আমরা, লোকেটিং এজেন্ট, নিন হাইড্রিন সলিউশন। এটাকে স্প্রে করে এটাকে ধরো এই যে আছে না, হট প্লেট আছে না, পেপার ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পেপারটা করার পর হট প্লেটের উপর ফালা রাখলে ওই যে যেই জায়গাগুলোতে ওরা কালারলেস কেমিক্যাল আছে ওই সবগুলা ব্রাউন কালার বার্ন হয়ে যায়, মানে অর্গানিক কম্পাউন্ড গুলা বার্ন হয়ে যায়। তখন তুমি এই যে ব্রাউন কালারের অনেক স্পট দেখবে, তখন ওই ব্রাউন কালারের স্পট গুলা তুমি RF ভ্যালু বাইর করবে, সো কালারলেস গুলো তুমি বাইর করতে পারবে। আচ্ছা, আমি কি এইটুকু বুঝাইতে পারছি যে পেপার ক্রোমাটোগ্রাফির অবজেক্টিভ কি? তাহলে এই যে তুমি তিনটা ডিফারেন্ট RF পাইলা ফর আ পার্টিকুলার সলভেন্ট, এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা ঠিক আছে আমার মার্কারটার মধ্যে তিনটা ডিফারেন্ট কেমিক্যাল আছে। এখন ইফ ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই যে এই কেমিক্যাল গুলোর স্ট্রাকচার কি, দেন ইউ হ্যাভ আদার প্রসিডিউর। যেমন সে ফর এক্সাম্পল আমার ইয়েলো, এই তিনটাকে সেপারেট করার জন্য এই তিনটাকে ধরো আমি আলাদা করে সেপারেট করে দেখতে চাই, এটার মধ্যে কি সেপারেট করতে পারছি না, আমি জাস্ট বুঝতে পারছি কেমিক্যাল তো লাইগা আছে পেপারের মধ্যে, এটা নিব কেমনে, নিতে পারতেছি না। তো তখন আমি কলাম ক্রোমাটোগ্রাফি করবো। যখন কলাম ক্রোমাটোগ্রাফি করবো তখন ইয়েলো কালারটা আগে চলে আসবে এবং এটাকে কালেক্ট করে একটা এই যে একটা টেস্টিং, এটা দিয়ে ইয়েলো কালার, এরপর ইয়েলো কালার আমি দেখবো ইয়েলো কালার আসছে, আচ্ছা ইয়েলো কালার এইটুকু সলভেন্ট করতেছে, এটা ডাইলিউট ফর্মে এতটুকু ইয়েলো রাখা দিলাম, এবারে এটা টেস্ট টিউব দিলাম, কলাম ক্রোমাটোগ্রাফি থেকে পড়বে বিউরেটের মতো,
কলামটা হচ্ছে বিউরেটের মধ্যে, দেখাবো একটু পরে। তো এটাতে ধরো ওই যে রেড কালার আসছে, রেখে দিচ্ছি, ব্লু পার্পল কালার আসছে, রেখে দিচ্ছি। তাহলে তিনটা স্যাম্পল আলাদা হয়ে গেল। এখন তুমি এটাকে টেস্ট করতে চাও, এখন এটা এইটুকু আছে তোমার স্যাম্পল, তুমি আরেকটা টেস্ট টিউব দাও, নিয়ে এখান থেকে অল্প একটু একটা ড্রপার দিয়ে অল্প একটু স্যাম্পল এখানে নাও, নিয়ে ব্রোমাইন ওয়াটার টেস্ট করো, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড পাবো না? আছে নাকি নাই? পাবা। আচ্ছা রেখে দাও। এবার ইয়ে করো, ওই ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, মিষ্টি ফিউমস যদি দেখো তাহলে বলবা যে ওএইচ গ্রুপ আছে, যদি না থাকে তাহলে ওএইচ গ্রুপ নাই। মেটাল কার্বনেট দাও, তুমি কার্বক্সিলিক অ্যাসিড আছে নাকি নাই ওটা দেখে বলবা। হ্যাঁ, হ্যালোজেন অ্যালকেন একইভাবে টেস্ট করবা সিলভার নাইট্রেট দিয়ে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ তুমি আলাদা আলাদা করে টেস্ট করতে পারবে, তাহলে তুমি আলটিমেটলি বুঝে ফেলাবে এটা কি আছে। এরপরে এই ক্রোমাটোগ্রাফি শেষ হওয়ার পর আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কপি পড়াবো, এনএমআর। এনএমআর এর মধ্যে ওই যে তুমি যে স্যাম্পলটা কালেক্ট করছো এটা জাস্ট এনএমআর মেশিনে দিয়ে দিলে ও স্ট্রাকচার করে দিবে, মানে ও তোমাকে একটা ডাটা দিবে, গ্রাফ দিবে, ওই গ্রাফটা তোমাকে আমি শিখাবো এই গ্রাফটা কিভাবে রিড করা যায়। তখন তুমি গ্রাফ রিড করলেই বুঝবা, তুমি নিজেই স্ট্রাকচার ড্র করে পাবা যে আমার ওই যে ইয়েলোটা এটা আসলে এই স্ট্রাকচার। আরো তুমি কনফার্ম হবা কিভাবে, ওই যে কেমিক্যাল টেস্ট গুলো করছো, ফাংশন গ্রুপ গুলো আইডেন্টিফাই করছো। তারপরে ইনফ্রারেড পড়াইছি না তোমাদেরকে, ইনফ্রারেড রেডিয়েশন, তাহলে ইনফ্রারেড রেডিয়েশন স্পেকট্রোস্কোপি মেশিন যেটা, ওইটার মধ্যে একটু স্যাম্পল দাও, দেখবো ও তোমার ফাংশনাল গ্রুপ করে দিবে, ও তোমার ফিঙ্গারপ্রিন্ট জোন করে দিবে, সব করে দিবে। এবং এই সবগুলা জিনিসকে আমরা কিন্তু একসাথে নিয়ে আসবো এই ইউনিট 5 এ সবগুলাকে। তোমাকে একটা স্যাম্পল দিবে, দিয়ে বলবে যে হাউ ইউ ক্যান ডেরাইভ দিস, ইউ উইল ডেরাইভ। ঠিক আছে, আসতেছি আমি। আচ্ছা, আমি কি পেপার ক্রোমাটোগ্রাফি বোঝাইতে পারছি মোটামুটি? জি স্যার। ওকে, অবজেক্টিভ গুলো বোঝা উচিত, অবজেক্টিভ গুলো বুঝলে তুমি ইজিলি ইয়ে করতে পারবা। সো দ্যাট ইজ দ্য থিং। গেল এটা। এরপর হচ্ছে তোমার তাহলে বেসলাইন, সলভেন্ট ফ্রন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। রাইট, আবার কি ওকে। এবার কলাম ক্রোমাটোগ্রাফি যেটা বললাম, দেখো এই যে এই বিউরেটটা দেখতেছো না আমাদের, এই যে বিউরেট, এটা কিন্তু বিউরেট না, এটা হচ্ছে কলাম। বিউরেটের মতো একদম দেখতে, আর একটু মোটা, বিউরেট দিয়েও করতে পারবো চাই, বাট কলাম কিনতে পাওয়া যায়। বিউরেটের মতো কোনো ক্যালিব্রেশন নাই, ক্যালিব্রেশন দরকার নাই। এটা যেমন ক্যালিব্রেশন আছে না ইয়ের মধ্যে, ওইটাতে কোনো ক্যালিব্রেশন নাই, কলাম ওটা। ঠিক আছে, আচ্ছা এখন কি করি এটা দিয়া, এই যে যে জিনিসটা আছে না এই বিউরেটটার মধ্যে, সিলিকা জেল। সিলিকা জেল কেমন, ওই যে আটার মতো, আমরা যে আটা ময়দা খাই না, রুটি খাই, এটার মতোই সিলিকা জেল পাওয়া যায় কিনতে। এই সিলিকা জেল দিয়া এই কলামটাকে একদম প্যাক করে ফেলি, বন্ধ করে ফেলি, একদম ভিতরে ঢুকায় একদম খুব প্যাকড করে কলামটাকে প্যাক করি। ঠিক আছে, করার পর একটু দেখাই, এই যে দেখো এটাকে প্যাক করলাম, ধরো এইটুকু পর্যন্ত কলাম, এই বিউরেটটাকে প্যাক করলাম ইয়া দিয়া। এটা এই সিলিকা জেলটা কি স্টেশনারি ফেজ, পেপারের মতো। এরপর কি, এরপর ওইখান থেকে স্যাম্পল নিয়ে এখানে স্যাম্পলটা এই প্যাকড সিলিকা জেলের উপরে এইটুকু জায়গা, পাউডার স্যাম্পল হোক আর লিকুইড হোক, আমি ঢালা দিলাম, দিছি। এরপর যেই সলভেন্টটা ইউজ করতে চাইতেছি, ধরো ইথানল বা এসিটন যেটাই হোক, সলভেন্টটা দিলাম। এখন কি আস্তে 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 এই প্যাকড সিলিকা জেলের ভিতর দিয়া, পেপারের মধ্য দিয়ে যেভাবে রান করছে, এই প্যাকড সিলিকা জেলের মধ্য দিয়ে এটা রান করবে, রান করে এটা আসবে। তুমি এটাকে, এটা তো ছেড়ে রাখছো, অন করে রাখছো, এটা দেখবা ড্রপ বাই ড্রপ করতেছে, তুমি টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করতে পারবে। আচ্ছা, প্রথমে কি দেখতেছো, কালারলেস আসতেছে, একটু পরে দেখবা একটা ব্লু কালার আসতেছে, অনেকক্ষণ ধরে দেখবা ব্লু কালার আসতেছে আসতেছে, কিছুক্ষণ পর দেখবা ব্লু কালার শেষ হয়ে গেছে, এখন ইয়েলো কালার আসতেছে। তখন তুমি টেস্ট টিউবটাকে চেঞ্জ করবা, ইয়েলো কালারটা আলাদা করে কালেক্ট করবা আরেকটা টেস্ট টিউব, বুঝা যায়? এরপর রেড কালার আসবে, ওটাকে আলাদা করে কালেক্ট। ওই যে দেখো পিকচার দিয়ে বোঝা যায় এটা কিভাবে হইতেছে ব্যাপারটা।
প্রথমে স্যাম্পল দিছিলাম, পুরোটাকে গ্রিন দেখা যাইতেছে। এরপর এটা ওই যে দেখো এইভাবেই দেখবা, তুমি যদি কালারফুল হয় তাহলে এইভাবে দেখবা, ইয়েলো কালার একটা আসতেছে সিলিকা জেলের মধ্যে দেখা যাবে, ওই যে ইয়েলো কালার আসতেছে, তখন তুমি এটাকে কালেক্ট করবা। ওই যে ইয়েলো কালার আগে চলে আসছে, কালেক্ট করা শেষ না, টেস্ট টিউব বা বিকার যেখানে ইচ্ছা কালেক্ট করো। আর তোমার যদি সলভেন্ট শেষ হয়ে যায়, তুমি সলভেন্ট ঢালতেই থাকবে, এটা আসতেই থাকবে। মেবি তোমার 100টা টেস্ট টিউব লাগবে, তুমি সবগুলো ভরবা টেস্ট টিউব। বোঝা যায়? সলভেন্ট মানে ওইটা সলভেন্ট, আর ওই যে যদি স্যাম্পল থাকে তাহলে তো স্যাম্পল আসবে, আদারওয়াইজ শুধু সলভেন্ট থাকবে। বোঝা যায় কথাটা কি? সলভেন্টটা ফেলা দিতে পারবো না? সলভেন্ট তুমি এভাপোরেট করে ফেলতে পারবা, সলভেন্ট থেকে সেপারেট করার কোনো ব্যাপার না, এটা ইজিলি সেপারেট করতে পারবো। রাইখা দিলেই, তুমি যদি এমনিতে রাইখা দাও তাহলে ওটা এভাপোরেট হয়ে যাবে, কারণ যে সলভেন্ট এসিটন কি করো, উইরা চলে যায় না, একটু পরেই দেখবো উইরা যায়। এই ইথানল, মিথানল, এসিটন এগুলো এরকমই, হ্যাঁ এগুলো ভেরি ভলাটাইল, বুঝছো? উইরা চলে যাবে, রাখলেই উইরা চলে যাবে, সলভেন্ট এমনি চলে যাবে, রাইট? তাহলে আমি কি বুঝাইতে পারছি? তাহলে ফার্স্ট হচ্ছে ওই যে এই টেস্ট টিউবে, প্রথম টেস্ট টিউবে দেখো এই যে ইয়েলোটা কালেক্ট করলা, এরপরে টেস্ট টিউবে তুমি ওই যে ব্লুটা যখন আসবে তখন ব্লুটা কালেক্ট করবে। এখন তুমি এই ইয়েলোটাকে নিয়ে আবার ক্রোমাটোগ্রাফি করো, দেখবে একটা সিঙ্গেল স্পট পাবা যদি এটা পিওর স্যাম্পল। এরপরে এই ইয়েলোটা নিয়ে তুমি অ্যানালাইসিস করো, তুমি অ্যালকিনের টেস্ট করো, ইয়ের টেস্ট করো, অ্যালকোহলের টেস্ট করো, হ্যালোজেন অ্যালকেনের টেস্ট করো, কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট করো, যা যা ফাংশনাল গ্রুপ করছো সব টেস্ট করো একটার পর একটা। ধরো অ্যালকোহল পাইলা, এখন পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দাও, দিয়ে দেখো এটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝা যায়? পুরাটা স্যাম্পল কিন্তু আবার ইউজ করে ফেলালে হবে না, কি করা লাগবে, এই যে এটা যে কালেক্ট করলো না, এইটাকে আরো ডাইলিউট করো ইফ রিকোয়ার্ড। এটা হচ্ছে তোমার স্টক সলিউশন। ধরো তুমি ইয়েলোটা নিয়ে কাজ করবা, স্টক সলিউশন ওইখান থেকে একটু নিয়ে, ড্রপার দিয়ে একটু নিয়ে, একটা ব্ল্যাঙ্ক টেস্ট টিউব নিয়ে, এটার মধ্যে তোমার তো একটু স্যাম্পল দরকার, অল্প একটু স্যাম্পল নিয়ে ব্রোমাইন ওয়াটার দাও, দেখো ব্রোমাইন ওয়াটার কালারলেস হয় নাকি। বুঝা যায়? তাহলে এইভাবে করতে হবে জিনিসগুলো আস্তে আস্তে। তাহলে এই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি হ্যাজ আ বিগ অ্যাডভান্টেজ ওভার অল আদার ক্রোমাটোগ্রাফি টেকনিক্স। কি? সেপারেটেড স্যাম্পলকে কালেক্ট করা যায়, অন্য কোনটাতে কালেক্ট করা যায় না। যতগুলা পেপার, টিএলসি, এইচপিএলসি, জিসি, এগুলা কোনটাতে স্যাম্পল কালেক্ট করা যায় না ফার্দার অ্যানালাইসিসের জন্য। কলাম ইজ দ্য অনলি ক্রোমাটোগ্রাফিক টেকনিক যেটাতে তুমি কালেক্ট করতে পারবে। বুঝা যায়? আচ্ছা, column chromatography uses the same principles as thin layer chromatography. The stationary phase is alumina or silica packed into a tube. A burette would be suitable. So burette korte paro chaile and soaked in a solvent. The mixture is placed on the top of stationary phase and more solvent added on top. এই ঘড়িটা কি হইছে? এই ঘড়িতে কটা বাজে? এই ঘড়িটা নষ্ট না? আচ্ছা, আজকেই নষ্ট হয়েছে মনে হয়। আচ্ছা, the mixture is placed on the top. আচ্ছা, আমাদের less than 1 minute আছে, you will come back. The mixture is placed on the top of stationary phase and more solvent added on top. এই যে solvent আমি যেটা বলছি, স্যাম্পল অ্যাড করার পর সলভেন্ট ঢালতেই থাকবা, সলভেন্ট কিন্তু শেষ হয়ে যাবে, যতবার শেষ হবে তুমি ঢালতেই থাকবা, ঢালতেই থাকবে, গ্যালন নিয়ে বসবা সলভেন্টে, হ্যাঁ একটা গ্যালন, বড় গ্যালন নিয়ে বসবা, এটা ঢালতেই থাকবা, 100 150 200 টেস্ট টিউব হয়ে যাবে। এবং সবগুলা টেস্ট টিউবকে আবার লেভেল করা লাগবে, এটা টেস্ট টিউব